নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস মডেল, বিজনেস পারফরম্যান্স ভার্সেস মার্কেট নয়েজ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট যে আমাদের মেন্স কোন বিষয়টা দেখতে লাগবে আমাদেরকে। কোম্পানির বিজনেস মডেল প্লাস আর্নিং গ্রোথ ভার্সেস মার্কেট নয়েজ। এই সাবজেক্টটা নিয়ে আমি কেন আলোচনা করছি তার অনেক কারণ আছে। আজকে যেরকম দেখুন গতকাল কি হয়েছে, একটা ইউএসএ ইন্ডিয়া ডিল, ট্রেড ডিল হয়েছে। ট্রেড ডিল হওয়ার পরে কি হয়েছে, ইউএসএ ইন্ডিয়া যত এক্সপোর্ট হয় আমেরিকাতে তার উপরে এরা 25% থেকে ট্যারিফ কমে 7% ট্যারিফ করে দিয়েছে। তার রেজাল্ট দেখুন আজকে কিন্তু মার্কেটে দেখবেন পুরো বুম চলে যাচ্ছে। আজকে মার্কেটে এক একটা স্টক দেখবেন, কোনো কোনো স্টক 10%, 15%, 20% আপ হয়ে গেছে। কাইটেক্স গার্মেন্টকে দেখবেন, কাইটেক্স গার্মেন্ট একটা টেক্সটাইল কোম্পানি দেখবেন 20% শেয়ার প্রাইস বেড়ে গেছে একদিন। ডিকসন টেকনোলজির মতো স্টকটা দেখুন 5%, 6%, 7% বেড়েছে। অনেক স্টক রয়েছে। আদানি স্টক গুলো দেখবেন 10%, 12% বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? যে আজকে গতকাল ইউএসএ ইন্ডিয়ার যত মাল এক্সপোর্ট হয় আমেরিকার উপরে তার উপরে 7% ট্যারিফ কমিয়ে দিয়েছে। এই ধরনের ইভেন্টে কি, এই ধরনের ইভেন্টে দেখবেন বরাবর যত আছে না রিটেল ইনভেস্টররা ট্র্যাপড হয়ে যায়। অ্যাকচুয়ালি দেখুন, এই যে ইন্ডিয়ার উপরে যে ট্যারিফটা আমেরিকা কমালো 25% থেকে 18% কমলো, এর সাথে কিন্তু কোম্পানির বিজনেসের কোনো সম্পর্কই নেই। যে কাইটেক্স গার্মেন্টের শেয়ার দেখুন প্রায় 400 টাকা হয়ে গেছিল, তারপরে এখন কাইটেক্স গার্মেন্ট 200 টাকা চলে এসেছে। এটা কিন্তু শুধু ট্যারিফের এফেক্ট নয়, ট্যারিফের আগের থেকে কিন্তু কাইটেক্স গার্মেন্টের বিজনেস খারাপ হয়ে গেছিল। ট্যারিফের আগের কোয়ার্টার, ট্যারিফ হওয়ার আগেই তার যে কোয়ার্টার রেজাল্ট ছিল কাইটেক্সের, দেখবেন ওখানে তো কাইটেক্সের বিজনেস খারাপ হয়ে গেছিল। আর কালকে ট্যারিফ রিডিউস হলো ইন্ডিয়ার উপরে 7%, তার ফলে কাইটেক্সের শেয়ার 20% বেড়ে গেল। সব রিটেল ইনভেস্টর ঢুকে গেছে এর মধ্যে। তবে এটা পুরো বলতে পারে নিউজ বেসড, মানে পুরো ইভেন্টের, মানে এটা পুরো মার্কেট নয়েজের এফেক্ট। এর সাথে তার মানে এই না যে কাইটেক্স গার্মেন্ট কোম্পানি খুব ভালো হয়ে গেল, কাইটেক্স গার্মেন্টের বিজনেস গ্রোথ চলে আসলো, কিচ্ছু না। জাস্ট এগুলোকে বলে মার্কেট নয়েজ। এই মার্কেট নয়েজে কিন্তু কি হয়, আপনি আজকে সব খারাপ স্টক গুলোকে ভালো মনে হবে। ডিকসন টেকনোলজিকে দেখুন আজকে স্টক 6%, 7% বেড়ে গেছে। আমি দুদিন আগে ডিকসন টেকনোলজি খারাপ ছিল, বাজেট ঘোষণা হলো রবিবার দিন, আর আজকে কালকে রাত্রে ইউএসএ ট্যারিফ কমিয়ে দিল, তার জন্য ডিকসন টেকনোলজি কোম্পানি ভালো হয়ে গেল। অ্যাকচুয়ালি তো ডিকসনের বিজনেস খারাপ হয়ে গেছে, ডিকসনের বিজনেস কিছু চ্যালেঞ্জ চলে এসেছে, যেটা আমি কদিন আগে একটা ভিডিও বানিয়ে আলোচনা করেছি। আজকে ডিকসন আপ হয়ে গেল, তার মানে কি অনেক রিটেল ইনভেস্টর কোশ্চেন করছে এখন আমি ডিকসন নিয়ে কি করবো। তার মানে কি আপনার এই ধরনের মার্কেট নয়েজ যখন হবে তখন দেখবেন ভালো স্টক খারাপ স্টক কি হয়, সবই চলে আসে উপরের দিকে। যখন মার্কেটে কোনো খারাপ খবর আছে, কোনো খারাপ নয়েজ চলে আসে, তখন কি হয়, ভালো স্টক খারাপ স্টক সব নিচে পড়তে থাকে। সেম যখন মার্কেটে কোনো ভালো নয়েজ চলে আসে, এগুলোকে আমি নয়েজ বলি, মার্কেট নয়েজ, তখন কি হয়, ভালো নয়েজ আসলে সব স্টক উপর দিয়ে যেতে থাকে। এতে কি হয়, সমস্ত ইনভেস্টার কিন্তু ট্র্যাপড হওয়ার ভয় খুব থাকে। এই সমস্ত জিনিস থেকে কিন্তু আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে। যেমন কোভিডের সময় কি হয়েছিল, যত হসপিটাল সেক্টরের স্টক ছিল, হেলথ কেয়ার, ডায়াগনস্টিক মেডিসিন কোম্পানির স্টক ছিল, সব স্টক আপাসারগির মারছিল। তখন ইনভেস্টরদের মধ্যে কি এসেছিল, তখন সবাই দেখবেন হসপিটাল সেক্টর, হেলথ কেয়ার সেক্টর, ফার্মা সেক্টর নিয়ে সবাই পোর্টফোলিওতে নিচ্ছিল। সবাই ভাবছিল এই সমস্ত সেক্টর নিয়ে নিলেই আমাদের আর কিছু করতে হবে না, পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে। আলটিমেটলি কি হলো দেখুন, সেই স্টকগুলো কিন্তু যে যার জায়গা আছে আবার ঠিক সেই জায়গাতেই চলে যাচ্ছে। ওই সমস্ত যেভাবে বাড়ছিল না, একটা কিন্তু সাস্টেন করেনি। সেম দেখুন, যখন যুদ্ধ হলো, রাশিয়া ইউক্রেন ওয়ার হলো, ইন্ডিয়া পাকিস্তানের প্রবলেম হলো, তখন কি হলো, কিন্তু ডিফেন্স সেক্টরের স্টক সব দেখুন 2-3 দিন 10%, 15% করে বাড়ছিল, কিন্তু একটা কিন্তু এগুলো সাস্টেন করেনি, সবাই আবার নিজে চলে এসছে। যেমন কিছুদিন আগে 2023-22 যখন গভর্নমেন্ট বাজেট পেশ করলো, তখন গভর্নমেন্ট কি বললো, রিনিউয়েবল এনার্জি, ইভি সেক্টরে পুরো পুশ করলো যে এখানে গভর্নমেন্ট পুরো ক্যাপেক্স করবে। এদিকে সমস্ত ইনভেস্টাররা যে কোনো ইভি সেক্টরের স্টক, রিনিউয়েবল এনার্জি স্টক নেওয়া শুরু করলো। মানে কিছুদিন ওগুলো 5%, 10% করে বেড়ে যাচ্ছিল কন্টিনিউয়াসলি। তারপরে কি হলো, স্টকগুলো সব যে যার জায়গা চলে এসছে, একদম 50%, 100% ডাউন হয়ে আসছে। তার মানে কি, মার্কেট নয়েজ কিন্তু আপনাকে কোনোদিনও পয়সা বানিয়ে দিতে পারবে না।
এসব বাজেট, এসব ইউএসএ ট্যারিফ, কোভিড, যুদ্ধ, এগুলো আসতে থাকে মার্কেটে, কিছুদিন পর এগুলো চলতেই থাকবে। এগুলোর এফেক্ট মার্কেটে খুব শর্ট টার্ম হয়, 10 দিন, 5 দিন, 7 দিন। কে কোথায় ট্যারিফ বাড়ালো, কোথায় জিএসটি কমলো, কোথায় জিএসটি বাড়লো, কোথায় কোন ভাইরাস চলে আসলো, কোথাও কার সাথে কার যুদ্ধ লাগলো, এগুলো চলতেই থাকবে। এগুলোর যখন এইসব ইভেন্ট হবে, তারপরে যে স্টক প্রাইস ভোলাটাইল থাকে মার্কেট, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন, সেটা কিন্তু কোনোদিনও সাস্টেন করে না। সবাই সবার জায়গা চলে আসে আলটিমেটলি। তার মানে কি আমাদের আলটিমেটলি কিন্তু আমাদের যে প্রসেস, সেই প্রসেসটাকে মেনটেন করতে হবে। বিজনেস মডেল আর বিজনেস পারফরমেন্স। আমাদেরকে এরকম স্টকের পিছনে যাওয়ারই দরকার নেই যে স্টকটার বিজনেস ইউএস এর ট্যারিফের উপরে ডিপেন্ড করে। আমরা এসব স্টকে যাবো কেন? মার্কেটে প্রচুর অপরচুনিটি। আমাদের ইন্ডিয়াতে কনজিউমার থিমস, এনবিএফসি, ওয়েলথ ম্যানেজমেন্ট, কেবল, প্রচুর সেক্টর আছে। সমস্ত সেক্টরের বেশিরভাগ কোম্পানির এক্সপোর্ট বিজনেস খুব সামান্য, বা ইউএসএ এক্সপোর্টের উপর ডিপেন্ডেন্টই করে না, গভর্নমেন্টের বাজেটের উপরে ডিপেন্ডেন্টই করে না, কার সাথে কার যুদ্ধ লাগলো কোনো এফেক্টই হয় না। সেই সব সেক্টরে যাব। আজকের টাইম 7% ট্যারিফ কমালো, 3 মাস পরে 20% ট্যারিফ বাড়িয়ে দেবে, তারপরে আমার স্টক 200 থেকে 300 যাবে, 300 থেকে 150 চলে আসবে। আমি এসবের মধ্যে কেন যাবো? তার মানে আমাকে অ্যাকচুয়ালি এই সমস্ত মার্কেট নয়েজ থেকে দূরে থাকতে হবে। কখন কোন ভাইরাস আসলো, আমেরিকা কখন ট্যারিফ বাড়াবে, কখন কমাবে, কোন মেডিসিনের উপরে ট্যাক্স বাড়বে, কোন মেডিসিনের উপরে ট্যাক্স কমাবে, ইউকেতে কোন মেডিসিন ব্যান্ড হয়ে যাবে, কবে কার সঙ্গে যুদ্ধ লাগবে, এগুলো তো চলতেই থাকবে। এসবের উপর যদি আপনার ডিসিশন চেঞ্জ হতে থাকে, মানে আপনার পোর্টফোলিওর স্টক চেঞ্জ হতে থাকে, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। আলটিমেটলি আপনি শেয়ার মার্কেটে পুরো ট্র্যাপড হয়ে যাবেন। আমাদেরকে এভাবে স্টক সিলেকশন করতে হবে, বিজনেস মডেল আর আর্নিং গ্রোথ। মানে আমরা এরকম স্টক সিলেকশন করব যে স্টকগুলো এইসব ইভেন্টের দ্বারা প্রভাবিতই হবে না। ইউএসএ ট্যারিফ বাড়ালো না কমালো, বাজেটে কি ঘোষণা করলো, কোথায় ট্যাক্স বাড়ালো না কমালো, কার সাথে কি যুদ্ধ লাগলো, এসব থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে। আমাদের বিজনেস মডেল এরকম খুঁজতে হবে যার মধ্যে সেকুলার গ্রোথ থাকে, মানে যেসব কোম্পানির বিজনেস এইসব নয়েজ থেকে দূরে থাকবে। আপনি যদি লাস্ট 1 বছর দেখেন, লাস্ট 1 বছরে কিন্তু পুরো শেয়ার মার্কেট পুরো বিয়ারির জন্য চলছে। বিয়ারির জন্য বলতে পারেন, কনসলিডেশন বলতে পারেন, মানে কোনো আর্নিং মুভমেন্ট নেই। বেশিরভাগ স্টক দেখবেন 50%, 40%, 60% ডাউন হয়ে আছে। কিন্তু যেসব আপনি যদি বেশিরভাগ স্টক দেখেন, আমি যেসব সেক্টর নিয়ে আলোচনা করি, বা যেসব স্টক নিয়ে আমি আলোচনা করি, বা আমার পোর্টফোলিওতে যে ধরনের স্টক আছে, বা যেগুলো সেক্টরকে আমি ট্র্যাক করি, এগুলো তো আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারেন যে আমি কোন সেক্টরকে ট্র্যাক করি, কি ধরনের স্টক নিয়ে আলোচনা করি। যে তাদেরকে দেখে লাস্ট 1 বছরের পারফরমেন্স 90, আমার ট্র্যাক করা বা আমার ভিডিও বানানোর 90% স্টক দেখবেন কেউ কিন্তু খুব একটা ডাউন হয় না। এই বিয়ার মার্কেটও, অধিকাংশ স্টক দেখবেন 50%, 60%, 70% পর্যন্ত প্রফিট দিয়েছে। যারা ডাউন হয়ে আসে দেখবেন 5%, 10%, 15% ডাউন আছে হাইয়েস্ট। কেউ কিন্তু এরকম একদম নিচে পড়ে নেই। তার কারণটা কি? বিজনেস মডেল। আমি এরকম কোনো স্টকের মধ্যে ইন্টারেস্টেডই নই যেটা ইউএসএ ট্যারিফের উপরে ডিপেন্ড করবে, বাজেটের উপরে ডিপেন্ড করবে, কার সাথে কার যুদ্ধ লাগলো তার উপরে ডিপেন্ড করবে। আমাদের খুঁজতে হবে সেকুলার গ্রোথ। আমি কিছু এক্সাম্পল দিয়ে আমি আপনাদের জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি পুরো পেন সেক্টর দেখেন, লাস্ট 1.5-2 বছর দেখবেন কারোর মধ্যে কোনো গ্রোথ নেই। কারণ পুরো পেন সেক্টরের ডিমান্ড চলে গেছে। এশিয়ান পেন বলুন, বার্জার পেন বলুন, ইন্ডিগো পেন বলুন, যত কোম্পানি আছে, একজনেবল বলুন, কারোর মধ্যে কোনো গ্রোথ নেই। কিন্তু আমি যদি সিরকা পেনকে দেখেন, সিরকা পেন কিন্তু লাস্ট 1 ইয়ারও এই বিয়ার মার্কেটও দেখবেন 60% দিয়েছে রিটার্ন। 300 টাকার স্টক এখন মোটামুটি 470 টাকা। এত মার্কেট কারেকশন হওয়ার পরেও লাস্ট 1 ইয়ার্সে প্রায় 60% রিটার্ন। তার কারণ কি? বিজনেস মডেল। তার কারণ সিরকা পেন্টের যে বিজনেস মডেল বাকি সব পেন্টের থেকে আলাদা। বাকি সব পেন্ট কি নর্মাল ওয়াল পেন্ট নিয়ে মারামারি করছে, এর মার্কেট শেয়ার নিচ্ছে, এ ওর মার্কেট শেয়ার নিচ্ছে। কিন্তু সিরকা পেন্টকে দেখুন সবার থেকে আলাদা। তাহলে কি করছে? প্রিমিয়াম উড কোটিং। মানে এদের বিজনেস মডেল সবার থেকে ইউনিক। প্রিমিয়াম মডেল বিজনেস করে এরা ওয়াল পেন্ট নিয়ে মারামারি করে না, এরা প্রিমিয়াম উড কোটিং করে। সব যে বড় বড় ফার্নিচার দরজা যে সুন্দর উড কোটিং দেখা যায়, এটা করা হচ্ছে সিরকা পেন্ট। এদের বিজনেস মডেলের কোনো সমস্যা নেই, এদের ডিমান্ডে কোনো সমস্যা নেই। এটা কিন্তু দেখুন লাস্ট 5-6 যদি কোয়ার্টার দেখেন আপনি, লাগাতার 20%, 25%, 30% করে কিন্তু এরা সেলস গ্রোথ করেই যাচ্ছে। যে পেন্টের দেখুন বাকি সেক্টরের মধ্যে কিন্তু সেই গ্রোথটা নেই। তা সিরকা পেন্টের কোনো সমস্যা নেই। বাজেটে কি হলো, আমেরিকার ট্যারিফ বাড়লো না কমলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো কি না হলো, তাদের সিরকা পেন্টে কিছু যায় আসে না। তার বিজনেস মডেলটা এসব জিনিস ডিপেন্ডই করে না। আমাকে কিন্তু এই ধরনের স্টক খুঁজতে হবে। আর একটা স্টক দেখতে পারেন আনন্দ রাঠি, ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের স্টক। আনন্দ রাঠিকে দেখুন
লাস্ট যদি আপনি 1-2 বছর দেখেন, বাকি যদি ক্যাপিটাল মার্কেটের স্টক দেখবেন, এমনকি ওয়েলথ ম্যানেজমেন্ট নুহা মার্কেটে সবাই স্ট্রাগল করছে বিআর মার্কেটে, কিন্তু আনন্দ রাঠি কিন্তু স্ট্রাগল করেনি। আনন্দ রাঠিকে দেখেন এই বিআর মার্কেটও লাস্ট 1 বছরের মধ্যে 1900 টাকা থেকে প্রায় 3000 টাকার মতো হয়ে গেছে, মোটামুটি 55% রিটার্ন দিয়ে দিয়েছে। তার কারণ কি? কারণ আনন্দ রাঠির বিজনেস মডেল। কারণ আনন্দ রাঠির বিজনেস মডেলটা শেয়ার বাজারের উঠানামার উপরে ডিপেন্ড করে না, ইউনিক বিজনেস মডেল। এরা কি করে? পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট করে, মানে যত এইচএনআই রয়েছে, যত পয়সাওয়ালা লোক রয়েছে, ওদের পয়সাটাকে আরো বাড়িয়ে দেয়। এদের যত মিউচুয়াল কোন ফান্ডে ইনভেস্ট করবে, কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে, এসব ম্যানেজ করে এরা। এদের সব রিলেশনশিপ ম্যানেজার থাকে, তার মধ্যে যত বড় বড় এরা কি করে, বড় বড় এইচএনআই, অ্যাফ্লুয়েন্ট, এদের টাকাগুলোকে ম্যানেজ করে। এদের টাকাটা কোন মিউচুয়াল ফান্ডে লাগাতে হবে, কোন ফান্ড থেকে টাকাটা তুলে নিতে হবে। এদের তো বড় বড় পার্টি না, এইচএনআই মানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় বিজনেস ফ্যামিলি, এরা 50 কোটি, 100 কোটি, 20 কোটি, 30 কোটি টাকা ইনভেস্ট করে। এদের টাকাগুলোকে ম্যানেজ করা হচ্ছে আনন্দ রাঠির কাজ। আনন্দ রাঠি কিন্তু সব নুভামার মতো অন্য অন্য কোম্পানির মতো শেয়ার মার্কেট রিলেটেড কোনো কাজ করে না, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ট্রেডিং এ কোনো কাজ করে না এরা। তার ফলে এদের ইনকামটা একদম সলিড, মানে আনন্দ রাঠির ইনকামটা শেয়ার বাজারের ওঠানামার উপরে ডিপেন্ডেন্টই করে না। বিয়ার মার্কেট থাক বা বুল মার্কেট থাক, আনন্দ রাঠির কিন্তু বিজনেসে খুব একটা এফেক্ট হয় না। এই জন্য দেখুন লাস্ট 1 ইয়ারে এত খারাপ মার্কেট হওয়া সত্ত্বেও কিন্তু এরা মোটামুটি 55% রিটার্ন দিয়েছে। এইভাবে আপনাকে স্টক সিলেকশন করতে হবে, যেগুলো এসব নয়েজ থেকে দূরে আছে। যদি আপনি ক্যাপিটাল মার্কেটের স্টক দেখেন, এমসিএস কে দেখুন, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, লাস্ট 1 ইয়ারে স্টক প্রায় ডাবল হয়েছে। আজ 2-3 বছর দেখেন স্টক তো প্রায় 5x 6x হয়ে গেছে। কারণটা কারণ এমসিএক্স যে ট্রেডিংটা হয় এখানে, এমসিএক্স এর এটা তো একটা প্ল্যাটফর্ম বিজনেস। এখানে যে ট্রেডিংটা হচ্ছে, কি ট্রেডিং হচ্ছে? কমোডিটি ট্রেডিং হচ্ছে। গোল্ড, সিলভার, এগ্রি কেমিক্যাল, এগ্রি প্রোডাক্ট যত আছে, এখানে তো কোনো স্টক বা শেয়ার ট্রেডিং হয় না। তার মানে এদের বিজনেসটা কিন্তু মার্কেটের ওঠানামার উপরে ডিপেন্ডেন্ট করে না। তারপর দেখুন এই বিআর মার্কেট, ওই বিআরের জন্য কিন্তু দেখুন এমসিএক্স লাস্ট 1 বছর পরে 100% দিয়েছে রিটার্ন। এমসিএক্স এর বিজনেস কিন্তু আমেরিকার ট্যারিফ, রাশিয়া ইউক্রেন ওয়ার, বাজেটে কি হলো না হলো এসবের উপর ডিপেন্ডেন্টই করে না। সামান্য ভোলাটাইল থাকবে কিছুদিন, কিন্তু আলটিমেটলি এদের বিজনেসটা কিন্তু ইউনিক, মানে সেকুলার বিজনেস মডেল। মানে গোল্ডের ডিমান্ড কিন্তু আলটিমেটলি থেকেই যাবে। গোল্ড, সিলভার, এগ্রি প্রোডাক্ট চলতেই থাকবে এগুলো ট্রেডিং। আর ইন্ডিয়াতে জাস্ট স্টার্ট হয়েছে কমোডিটি ট্রেডিং, এটা কিন্তু ফিউচার হিউজ রয়েছে। এদের বিজনেসটা সেকুলার, ইউএসএ ট্যারিফ, রাশিয়া ইউক্রেন ওয়ার, বাজেটে কি হলো এসবের উপরে কিন্তু এগুলো কোম্পানির বিজনেস ডিপেন্ডেন্ট করে না। যে কোনো স্টক দেখবেন, মানে ভিমার্ক ইন্ডিয়াকে দেখুন, কেবল সেক্টরের স্টক, যে আপনি লাস্ট ইয়ারে যত কেবল সেক্টরের স্টক দেখবেন সব থেকে বেশি দিয়েছে রিটার্ন ভিমার্ক ইন্ডিয়া। মোটামুটি 315 টাকা স্টক লাস্ট 1 বছরে 580 টাকা হয়ে গেছে, মানে মোটামুটি 90% রিটার্ন এই বিআর মার্কেটও। তার কারণ কি? বিজনেস মডেল। ভিমার্ককে দেখুন, যদি আপনি লাস্ট 1-1.5 বছরের পারফরমেন্স দেখেন, 2 বছরের পারফরমেন্স দেখেন, মোটামুটি 70%, 90%, 50%, 100% সেলস গ্রোথ করে যাচ্ছে। তার কারণ কি? বিজনেস মডেল। বাকি যত কেবল সেক্টরের স্টক আছে তার থেকে বিজনেসটা একদম আলাদা। এরা কি, এরা হাই কোয়ালিটি কেবল বানায়, হাই টেনশন কেবল, যে কেবলের মধ্যে দিয়ে প্রচুর ইলেকট্রিসিটি এরা কনজিউম করতে পারে, এই ধরনের কেবল বানায়। এই কেবলগুলো কি হেভি ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, একদম প্রিমিয়াম কেবল যাকে বলে। বাকি যাদের পলিক্যাপ, কেইআই, ডাইনামিক কেবল, সবার বিজনেসটা মোটামুটি একই টাইপের কেবল বানায় এরা। কিন্তু ভিমার্ককে দেখুন একদম প্রিমিয়াম কেবল বানাচ্ছে, হাই ভোল্টেজ কেবল যেটাকে বলে আর কি, যেগুলো হেভি ইন্ডাস্ট্রিতে লাগে। এই জন্য ভিমার্কের মালের ডিমান্ড আছে। এই জন্য বাকি কেবলগুলো দেখুন লাস্ট 2 বছর যদি দেখেন, সবার মোটামুটি একই টাইপের গ্রোথ, 20%, 22%, 25%, 18%। কিন্তু ভিমার্কের গ্রোথ দেখুন 50%, 60%, 100%। ওই জন্য ভিমার্ক সব থেকে বেশি পয়সা বানিয়েছে লাস্ট 1 বছরে, মোটামুটি 90% রিটার্ন দিয়েছে। মানে বিজনেস মডেল, ভিমার্কের বিজনেস মডেলটা আপনাকে বুঝতে হবে। যে কোনো স্টক দেখতে পাবেন আপনি। সিজাল গ্লাসকে দেখুন, গ্লাস ম্যানুফ্যাকচারিং স্টক, বাকি সমস্ত গ্লাস ম্যানুফ্যাকচারিং স্টকের লাস্ট 1 বছরের পারফরমেন্স দেখেন, নো রিটার্ন। তার কারণ কি? কারণ এদের বিজনেস গ্রোথই নেই, সিঙ্গেল ডিজিটে গ্রোথ করছে সব। এইচএলই, গ্লাস কোট, আর যত গ্লাস কোম্পানি রয়েছে। সিজাল গ্লাসকে দেখুন লাস্ট 1 বছরে দেখুন, এরা কিন্তু 50%, 60%, 100% সেলস গ্রোথ করে যাচ্ছে। যদি আপনি সিজাল গ্লাসের রিটার্ন দেখেন, লাস্ট 1 ইয়ারে মোটামুটি 65% রিটার্ন দিয়েছে। 450 টাকা স্টক, আজকে প্রায় 730 টাকায়। এত মার্কেট বেয়ারিশ হওয়া সত্ত্বেও লাস্ট 1 ইয়ারে মোটামুটি 65% রিটার্ন। তার কারণ কি? এদের বিজনেস মডেল। এরা যে গ্লাসগুলো ম্যানুফ্যাকচারিং করে নর্মাল গ্লাস বানায় না, এরা কি মানে প্রিমিয়াম গ্লাস বানাচ্ছে, ভ্যালু অ্যাডেড গ্লাস ম্যানুফ্যাকচারিং করছে। এই জন্য এদের মালের কিন্তু ডিমান্ডের কোনো সমস্যা নেই এই মার্কেটও। যে কোনো কোম্পানিকে আপনি এভাবে দেখতে হবে। জিনাসিকো লাইফকেয়ারকে দেখুন, হসপিটাল সেক্টরের স্টক, বাকি সমস্ত হসপিটাল সেক্টর দেখুন রিটার্ন, যথার্থ হসপিটাল, ম্যাক্স হেলথ কেয়ার। কিন্তু আপনি জিনাসিকোর বিজনেস দেখেন, বাকি যারা বেস্ট যত রয়েছে অ্যালোপ্যাথিক হসপিটাল,
যথার্থ হসপিটাল বা ম্যাক্স হেলথকেয়ার, এদের সেলস গ্রোথ 20%, 25% করে সেলস গ্রোথ করছে, 18%। কিন্তু জিনাসিকে দেখুন লাস্ট 2 বছরে 50%, 60%, 70%, 45% করে গ্রোথ করে যাচ্ছে। তার কারণ হচ্ছে এদের বিজনেস মডেল, হচ্ছে আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম। এদের বিজনেসে ক্যাপেক্স অনেক কম করতে লাগে, মানে যথার্থ হসপিটাল আর ম্যাক্স হেলথ কেয়ারকে একটা বেড চালু করতে যত টাকা খরচা করতে হয় তার থেকে অনেক কম এক্সপেন্স করতে হয় হচ্ছে জিনাসিকোকে। মানে জিনাসিকোর যা কস্ট তার থেকে যে ইনকামের রেশিওটা অনেক বেশি। আর যথার্থ হসপিটাল আর ম্যাক্স হেলথ কেয়ার যে হারে কস্ট এদের লাগে তার থেকে কিন্তু ইনকামটা অনেক কম জিনাসিকোর তুলনায়। এই জন্য জিনাসিকোর দেখুন বিজনেস গ্রোথ করতে খুব সুবিধা হয়, কারণ ওদের ক্যাপেক্সটা কম করতে লাগে, খরচাও কম, এদের অনেক হসপিটাল রানিং করতে এদের অনেক খরচা কম হয়। এই জন্য জিনাসিকে দেখুন লাগাতার বেড এক্সপ্যান্ড করে যাচ্ছে, 40%, 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। তার মধ্যে এদের আয়ুর্বেদিক প্রোডাক্ট রয়েছে, শুদ্ধি ব্র্যান্ড বলে রয়েছে, এটা খুব পপুলার ব্র্যান্ড, যার ফলে গ্রোথ করতে কোনো সমস্যা হচ্ছে না। আর এদের তো মেডিসিন যেটা রয়েছে না, আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট শুদ্ধি, এখানে মার্জিনও হিউজ, মানে অপারেটিং প্রফিট মার্জিনও প্রচুর। তার ফলে জিনাসিকো লাইফ কেয়ারকে দেখুন স্টকে কিন্তু দুর্দান্ত দিচ্ছে রিটার্ন। আপনি লাস্ট 1 বছরে জিনাসিকো রিটার্ন দেখেন, মোটামুটি 90% রিটার্ন দিয়েছে, 360 টাকা থেকে 680 টাকা। মানে বুঝতে পারছেন কেন দিচ্ছে রিটার্ন? কারণ এদের বিজনেস মডেল, আর্নিং গ্রোথ। এটা কিন্তু মার্কেট নয়েজের উপরে ডিপেন্ডেন্ট না। ইউএসএ ট্যারিফ, রাশিয়া ইউক্রেন ওয়ার, জিএসটি কমলো না বাড়লো, আরবিআই রেট কাট করলো না বাড়লো, গভর্নমেন্ট বাজেটে কোন সেক্টরে পয়সা দিল, কোন সেক্টরে দিল না, এতে কিন্তু কোনো এফেক্ট হয় না। আপনি যখনই গভর্নমেন্টের বাজেট দেখে বা ট্যারিফ আপ ডাউন দেখে যখনই স্টক সিলেকশন করবেন তখনই আপনি ট্যাপ হয়ে যাবেন, কারণ এগুলো কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকে, গভর্নমেন্টের ডিসিশন, গভর্নমেন্টের পলিসি, ইউএসএ ট্যারিফ, আর আপনার স্টক কিন্তু সেভাবে ভোলাটাইল হতে থাকে। আপনাকে এরকম স্টক সিলেকশন করতে হবে যার বিজনেস মডেলটা এইসব জিনিস থেকে দূরে আছে, একদম ডোমেস্টিক বিজনেস মডেল, যে বিজনেসটা গভর্নমেন্ট পলিসি, ইউএসএ ট্যারিফ এসবের উপরে ডিপেন্ডেন্ট করে না। সেই ধরনের বিজনেস মডেল কিন্তু আপনাকে সবসময় এই ধরনের স্টককে আপনাকে পোর্টফোলিওতে নিতে হবে। তাহলে দেখবেন আপনার কিন্তু পোর্টফোলিওতে কোনো ধরনের এই ধরনের সমস্যা হবে না, যে একটা 60%, 70% গায়েব হয়ে গেলে পয়সা 2 মাসের মধ্যে। যেটা হয়েছে লাস্ট 2-3 বছর, দেখবেন রিনিউয়েবল এনার্জি সেক্টরে হয়েছে, অটোমোবাইল সেক্টরে হয়েছে, ফার্মা কোম্পানিতে হয়েছে, ইভি সেক্টরে হয়েছে। মানে আমাদের সবসময় কি ফলো করতে হবে? বিজনেস মডেল এবং আর্নিং গ্রোথ। আমি যে ধরনের যে কটি কোম্পানির এক্সাম্পল দিলাম এসব তো আছেই, এছাড়া প্রচুর কোম্পানি রয়েছে। দেখবেন যত হাউজিং ফিনান্স দেখবেন আপনি, ইন্ডিয়া শেল্টার, হোম ফার্স্ট ফিনান্স বা ক্যাপ্রি গ্লোবালের মতো কোম্পানি, মুথুট ফিনান্স দেখুন, কেবল সেক্টরের স্টকগুলো, আরো ভিমাক্স হাউজের পলিকেয়ারের মতো স্টক রয়েছে, আরো কোওয়ার্কিং স্পেসে দেখুন, এএফসি দেখুন। এটা কিন্তু হয়তো এদের স্টক লাস্ট 1 বছর খুব একটা বাড়েনি, কিন্তু স্টকগুলো কিন্তু খুব এই বিয়ার মার্কেটও খুব একটা ডাউনও হয়নি। ভিটি রিটেলকে দেখুন, রিটেল সেক্টর দেখুন, মানে যেসব সেক্টরের স্টক এসব ইউএসএ ট্যারিফ থেকে, ইউএসএ ট্যারিফ, ওয়ার, গভর্নমেন্টের বাজেট, গভর্নমেন্টের ক্যাপেক্স এসব থেকে দূরে থাকে আর কি, এসবের উপরে ডিপেন্ডেন্ট না। কিন্তু যখনই আপনি এইসব জিনিসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলেন, এগুলোকে বলে মার্কেট নয়েজ। এগুলো আজ আছে, আবার 3 মাস পর চেঞ্জ হয়ে যাবে। মানে আপনার স্টক কিন্তু পুরো এইসব পলিসির উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আজ পর্যন্ত মার্কেটে দেখবেন লাস্ট 5 বছর 10 বছর যতদিন আপনি মার্কেট দেখবেন, এই সমস্ত স্টক দুর্দান্ত রিটার্ন দিয়েছে। লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্স যত আপনি দেখবেন এইসব সমস্ত স্টক কিন্তু এইসব জিনিস থেকে দূরে আর কি, সব সেকুলার কোম্পানি। বাজাজ ফিনান্সকে দেখুন লাস্ট 5 বছর 10 বছর দেখুন দুর্দান্ত দিয়েছে রিটার্ন। টাইটানকে দেখুন লাস্ট 2-3 বছরে যদি দেখেন, কল্যাণ জুয়েলার্সকে দেখুন, ভিটু রিটেলকে দেখুন, স্কাই গোল্ডকে দেখুন, সমস্ত স্টককে দেখতে পারেন। আনন্দ রাঠিকে দেখুন, এমসিএক্স কে দেখুন, যে কোনো স্টক। যেমন টাইমেক্স জুয়েলারিকে দেখুন, টাইমেক্স কি করে, এরা ওয়াচে রিটেলিং করে। টাইমেক্সে কিন্তু কোনো বিজনেস গ্রোথ হচ্ছিল না, হট করে দেখুন লাস্ট 2 বছরে দুর্দান্ত বিজনেস গ্রোথ করে যাচ্ছে, 40%, 50% সেলস গ্রোথ করে যাচ্ছে। যার এফেক্ট দেখুন, টাইমেক্স মোটামুটি লাস্ট 1 বছরে শেয়ার স্টক প্রাইস মোটামুটি ডাবলের মতো হয়ে গেছিল। তার কারণটা এদের বিজনেস মডেল, কারণ এটা আগে সস্তার ঘড়ি বেচত, তারপরে এগুলো প্রিমিয়াম ওয়াচ বিক্রি করা শুরু করলো। যখন প্রিমিয়াম ওয়াচ বিক্রি করা শুরু করলো তখন এগুলো এদের বিজনেসে গ্রোথ চলে আসে, প্লাস অপারেটিং লেভারেজ পাওয়া শুরু করলো, যার ফলে এখন টাইমেক্স কি হচ্ছে দেখুন 40%, 50% সেলস গ্রোথ করে যাচ্ছে। এভাবে আপনাকে বিজনেস মডেলটাকে বুঝতে হবে। এসব মার্কেট নয়েজের প্রতি কিন্তু ইন্টারেস্ট দেখে কোনো লাভ নেই। ইন্ডিয়া ইউএসএ ট্রেডের ডিল কি হলো, ইউএসএ ট্যারিফ কমালো না বাড়ালো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ,
ইসরায়েল গাজা যুদ্ধ, ইন্ডিয়া পাকিস্তানের প্রবলেম, জিএসটি কাট হলো, জিএসটি বাড়লো, আরবিআই রেট কাট করলো, আরবিআই রেট কাট কমালো বাড়ালো, এসব থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনার কোম্পানি এরকম হতে হবে সেকুলার, যার মধ্যে বিজনেস গ্রোথ থাকে। আলটিমেটলি যেসব কোম্পানি কোয়ার্টারলি ভালো রেজাল্ট করবে না, সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করবে, গাইডেন্স ভালো দেবে, যাদের বিজনেস মডেলটা একদম সেকুলার, আলটিমেটলি কিন্তু সেই সব স্টকগুলো আপনাকে রিটার্ন দেবে। আমাদের কি করতে এই সমস্ত মার্কেট নয়েজ থেকে আমাদেরকে দূরে থেকে সেকুলার বিজনেস মডেল, যেরকম সিরকা পেন্ট, আনন্দ রাঠি, এমসিএক্স, টাইমএক্স, ভিমার্ক ইন্ডিয়া, ভিটু রিটেল, জিনাসিকো লাইফ কেয়ার, এই ধরনের যত সেক্টর আছে, এইসব সেক্টরে সেকুলার কোম্পানিগুলোকে আমাদের স্টাডি করতে হবে। এইসব কোম্পানিকে আমাদের পোর্টফোলিওতে জায়গা দিতে হবে। এসব কোম্পানিগুলো এইসব নয়েজ থেকে দূরে আছে, মানে এইসব নয়েজের উপরে যেসব কোম্পানি ডিপেন্ডেন্ট। আপনি যদি নয়েজ দেখে আপনার স্টক সিলেকশন করেন বা পোর্টফোলিও চেঞ্জ করেন, তাহলে আলটিমেটলি কিন্তু আপনি এই স্টক মার্কেটে ট্যাপড হয়ে যাবেন। মানে আমাদের কি দরকার? আমাদের দরকার বিজনেস মডেল আর আর্নিং গ্রোথ, এই দুটো জিনিস অ্যানালাইসিস করা। বাকি সমস্ত মার্কেট নয়েজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। ইন্ডিয়া ইউএসএ কি ডিল হচ্ছে, ইউএসএ ট্যারিফ বাড়াচ্ছে না কমাচ্ছে, কার সাথে কার যুদ্ধ হচ্ছে, জিএসটি তে কি হলো, আরবিআই কি করলো, এসব থেকে দূরে থাকতে হবে। দূরে থেকে সেকুলার কোম্পানিকে আপনি পোর্টফোলিও জায়গা দিন। মানে আপনার প্রসেসটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে, বাকি সমস্ত নয়েজ থেকে দূরে থাকতে হবে। থ্যাংক ইউ।